আসসালামু আলাইকুম। এখন দেখবো আমরা ৩০ অধ্যায় যেটা হচ্ছে আগামীর বিশ্বে রাজনীতিতে বাংলাদেশের করণীয়। তো এখানে মার্টিন লুথার একটা কথা বলছে, "দ্য প্রসপারিটি অফ এ কান্ট্রি ডিপেন্ডস নট অন দ্য অ্যাবান্ডেন্স অফ ইটস রেভিনিউস, নর দ্য স্ট্রেংথ অফ ইটস ফোর্টিফিকেশনস, নর অন দ্য বিউটি অফ ইটস পাবলিক বিল্ডার্স, বাট ইট কনসিস্ট ইন দ্য নাম্বার অফ ইটস কাল্টিভেটেড সিটিজেন, ইন ইটস মেন অফ এডুকেশন, এনলাইটেনমেন্ট অ্যান্ড ক্যারেক্টার।" আচ্ছা, তো এখানে আর কি এখন বাংলাদেশের আর কি ভবিষ্যৎ কিছুটা দেখবো আর কি। তো বাংলাদেশের আর কি সব দিকে আর কি একটা ভারসাম্য করে চলতে হয়। এদিকে চীন, ওদিকে আপনার হচ্ছে ইউএস, সব দিকে একটু ভারসাম্য করে চলতে হয়। তো বাংলাদেশের আর কি গুরুত্ব সম্ভাবনা এখানে বলছে কনফ্লিক্ট ফ্রি বর্ডার। ভারতের সাথে যদিও আর কি ভারত একটু উগ্র আচরণ করে, মাঝে মধ্যে এরকম ইয়ে করে আর কি, কিন্তু ওই যে পাকিস্তানের সাথে ভারতের যেমন একটা সংঘাত আছে বর্ডার নিয়ে, প্রায় অনেকগুলো সৈন্য ওখানে দিতে হচ্ছে, ওরকম কোনো আর কি কনফ্লিক্ট নাই, এই জন্য বলছে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স। তারপর নো সেশনিস্ট মুভমেন্ট, অর্থাৎ এখানে কোনো আর কি বিচ্ছিন্নবাদী এরকম অত নাই। তারপর সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ এরকম হচ্ছে বাংলাদেশের হচ্ছে সেভেন সিস্টার এদিকে মানে বাংলাদেশের পূর্বে আছে, যার কারণে ভারতের কাছে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি টু গ্লোবাল পাওয়ার, তো বাংলাদেশ এমন অবস্থান আছে যেখানে আর কি অবস্থানটা সবার জন্য গুরুত্বপূর্ণ, চীন, ভারত এদিকে সবার জন্য গুরুত্বপূর্ণ আর কি। তারপর হচ্ছে গেটওয়ে বিটুইন এশিয়ান অ্যান্ড সার্ক, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে এদিকে আসিয়ান এরকম সার্কের মধ্যে একটা গেটওয়ে হিসেবে কাজ করে, যার কারণে সবারই এদিকে নজর আর কি। বে অফ বেঙ্গল এখানে আর কি অনেক একটা অর্থনৈতিক হাব বা আপনার ইকোনমিক করিডোর করার সম্ভাবনা আছে যদি ইউটিলাইজ করা যায়, এই জন্য সম্ভাবনা। আর ঝুঁকি হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিস, তারপর হচ্ছে সমুদ্রের প্রতি ওপেন, মানে ঘূর্ণিঝড় যখন তখন আসে ক্ষতি করতে পারে। সাউন্ডের তিন দিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, যার কারণে একটা আমাদের ভালনারেবিলিটি তৈরি করে দেয়। তারপর ক্লাইমেট চেঞ্জের প্রতি আমরা ভালনারেবল। তারপর হচ্ছে ওয়ার্টন সাউথ এশিয়া রিজন, এখানে হচ্ছে ইন্দো এশীয় অঞ্চলে হচ্ছে আপনার চীন আর যুক্তরাষ্ট্র সামরিক প্রতিযোগিতা আছে। তো পার্বত্য চট্টগ্রাম যাতে চীন দখল না করতে পারে এদিকে খেয়াল রাখতে হবে। ওদিকে আবার চট্টগ্রামকে আর কি ইউজ করে যাতে তিব্বত দখল করতে না পারে, সেদিকে আবার খেয়াল রাখতে হবে। তো চিটাগাং হিল ট্রাক, যেখানে অন্যান্য আর কি জাতিসত্তার মানুষ আছে, তারা যাতে একটা সমস্যা না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তো রোহিঙ্গা সংকটের এরকম সমাধান হচ্ছে 13 ফোল্ড ওয়েজ। তো এটা হচ্ছে আর কি, এটাকে 13 ফোল্ড ওয়েজ বলা হচ্ছে। প্রথম হচ্ছে রিয়েলিস্টিক পলিসি গ্রহণ, অর্থাৎ এখন ভাববাদী বাদ দিয়ে রিয়েলিস্টিক ইয়ে করতে হবে, স্যাটেল ডিপ্লোমেসি করতে হবে, বারবার ইয়ে করতে হবে, ব্যবসা করতে হবে, বাধ্য করতে হবে। সফট পাওয়ার হচ্ছে আপনার সবসময় তুলে ধরতে হবে আর কি এটা। আর প্রিভেন্টিভ ডিপ্লোমেসি কোনো কিছু হওয়ার আগেই, যেমন একটা কিছু হওয়ার আগে সেটা আর কি প্রিভেন্ট করার জন্য ডিপ্লোমেসি। আর ব্যাকচ্যানেল হচ্ছে কূটনীতিক আর কি আলোচনা আর কি, এরকম মিডিয়া দ্বারা, অকর্মক প্রতিষ্ঠান দ্বারা, তারপর বৈশ্বিক অঙ্গনে এরকম বার্গেনিং পাওয়ার, অর্থাৎ বাংলাদেশে যে এরকম একটা মানে কী বলে ওটা, ভূখণ্ডের যে গুরুত্ব আছে সেটাকে কাজে লাগাতে হবে। তারপর হচ্ছে জিওগ্রাফিক ক্যাপিটাল, অর্থাৎ বন্ধু বা রাষ্ট্র পরিবর্তন, এটা কি হচ্ছে যে দর কষাকষিতে আমাদের কূটনৈতিক অঙ্গনে আমাদের দক্ষতা বাড়াতে হবে। তারপর হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, এটা হচ্ছে আপনার সবাইকে কনভিন্স করার মতো আমাদের ক্যাপিটাল থাকতে হবে, ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল থাকতে হবে। অ্যানিমাল স্পিরিট, এটা হচ্ছে পুরনো যে আমাদের যে এরকম মিত্রগুলো আছে তাদেরকে জাগিয়ে তুলতে হবে, তাদের সাথে মৈত্রতা জাগিয়ে তুলতে হবে। তারপর হচ্ছে আপনার মৈত্রী জায়গায় তুলতে হবে। তারপর শপকিপার ডিপ্লোমেসি, এটা হচ্ছে আপনার এখন একটা দোকানদার যেমন দোকানদারের সামনে যখন কাস্টমারকে বারবার দর কষাকষি করে একটা মুনাফা অর্জন করার চেষ্টা করে, আমাদেরকে এরকম বারবার দর কষাকষি করে আমাদের স্বার্থ আদায় করতে হবে আর কি। তারপর হচ্ছে মানে চীনকে বোঝাতে হবে দর কষাকষি করে যে আমরা অনেক ভালো ডিপ্লোমেসি করতে পারি। তারপর ট্র্যাক টু থ্রি ডিপ্লোমেসি, এখানে হচ্ছে মানে ইয়ে করা যেতে পারে যে আপনার তৃতীয় পক্ষ হিসেবে আপনার হচ্ছে জাতিসংঘ কিংবা বিশ্বব্যাংকে রাখা দরকার আর কি। তো এটা সবার কাছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এভাবে উপস্থাপন করতে হবে আর কি, সিকিউরিটি ক্রাইসিস না করে। তারপর হচ্ছে আঞ্চলিক সংস্থা আসিয়ানের আর কি গুডউইল এখানে কাজে লাগানো যেতে পারে। তারপর ডেমোক্রেসি পলিসি, অর্থাৎ এরকম গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাস করে তারা হচ্ছে এরকম, কিন্তু তাদেরকে সে উপস্থাপন করতে হবে যে এটা রোহিঙ্গাদের এটা জাতিগত নিধন করতেছে, এভাবে আর কি সবসময় তুলে ধরতে হবে। তো এগুলো করতে হবে আর কি। তারপর হচ্ছে এই যে প্রবাসীদের জন্য আমরা রাইপেন নিতে পারি। রাইপেন কি? রাইপেন হচ্ছে আপনার রেমিটেন্স, ইনভেস্টমেন্ট, ফিলান্থ্রপি, এক্সচেঞ্জ অফ এক্সপার্টাইজ আর হচ্ছে নেটওয়ার্কিং। তো আর হচ্ছে আপনার রেমিটেন্স, অর্থাৎ রেমিটেন্সের জন্য একটা আলাদা সেল করতে হবে। বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, তো সেটার জন্য আলাদা সেল করতে হবে। আর হচ্ছে ইনভেস্টমেন্ট, যেমন প্রবাসীরা যাতে ইনভেস্ট করতে পারে এই জন্য তাদেরকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। যেমন চীনের কিন্তু যারা হচ্ছে প্রবাসী তারাই কিন্তু চীনের 66% বিনিয়োগ কিন্তু করে। তারপর পি হচ্ছে ফিলান্থ্রপি,
যেমন প্রবাসীর বিভিন্ন এরকম দান সামগ্রী যাতে আর কি সব ঠিকমতো যেতে পারে আর কি, সেটা আর কি হয়রানি মুক্ত করতে হবে, এটা সেল এটার জন্য করা যেতে পারে। আর হচ্ছে এক্সচেঞ্জ অফ এক্সপার্টিস, বিদেশি যারা অনেক ভালো ভালো কোম্পানিতে চাকরি করে তাদের এক্সপার্টিস আমরা এনে কাজে লাগাতে পারি বিনামূল্যে অথবা কোনোভাবে। তারপর রাইপেন হচ্ছে হচ্ছে আপনার নেটওয়ার্কিং, এখানে বিদেশি নেটওয়ার্ক ব্যবহার করে সে দেশে কূটনীতি করা যেতে পারে। তো পোশাক শিল্পের বৈচিত্র্য আনতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের কম খরচে উৎপাদন করতে হবে। তারপর অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, অর্থাৎ কাস্টমাররা যেমন চায় সেরকম আর কি আমাদের তৈরি করতে হবে। যেমন চীন আর ভিয়েতনাম তাদের পোশাকে বৈচিত্র্য আনছে, কিন্তু আমরা এখনও পারিনি, এটা আর কি ঠিক করতে হবে। তারপর হচ্ছে মূল্য নির্ধারণের ভূমিকা, বাংলাদেশের কিন্তু কোনো নিজস্ব ব্র্যান্ড নাই, যার কারণে মূল্য ঠিকমতো পায় না বাংলাদেশ। তো এই জন্য ওই যে বাজার যে মূল্য দেয় তারাই সেটা মেনে নেয়, এটা আর কি সমাধান করতে হবে। তারপর বেকারত্ব আর কি সমস্যা, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব। তো বাংলাদেশে বিভিন্ন বেকারত্ব আছে। একটা ফিকশনাল এমপ্লয়মেন্ট, এটা কি যে হচ্ছে আমরা সরকারি চাকরি পেতে পেতে আমাদের 2-3 বছর লাগা যায়। তো এই টাইমটা কিন্তু আমরা বেকার থাকি, এটাকে বলছে হচ্ছে ফিকশনাল এমপ্লয়মেন্ট, এটা আর কি কমাইতে হবে। তারপর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এটা কি যে হচ্ছে আপনার যে যে ধরেন কোনো একটা নতুন প্রযুক্তি আসছে যার কারণে মানুষ যখন চাকরি হারায় তখন সেটাকে হচ্ছে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এই জন্য আমাদেরকে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। তারপর এদিকে সাইক্লিক্যাল এমপ্লয়মেন্ট, যেটা একটা দেশে সাধারণত থাকে আর কি, সেটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। আর ইন্ডাস্ট্রি শিফট, এখন আমাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে যে বড় বড় দেশগুলোতে যেমন জার্মানিতে এখন হচ্ছে ট্রাক চালানোর জন্য মানে মানুষ পাওয়া যাচ্ছে না, কারণ ওদিকে শ্রমিক পাওয়া যাচ্ছে না, কারণ ওই দেশে হচ্ছে জন্মহার নেগেটিভ দিকে, এই জন্য সমস্যা হচ্ছে। তো এটা আমাদেরকে একটা বার্তা দেয় যে জার্মানিতে যারা হচ্ছে সিরিয়া যে ইয়াগুলো আছে, শরণার্থী আছে, জার্মানির জন্য সিরিয়া শরণার্থীদেরকে পাঠিয়ে দিচ্ছে না। রেদার তারা কী করতেছে, ওই শরণার্থীগুলোকে তারা ওই যে আপনার যেগুলো কাজে মানব কর্মী লাগে ওই কাজে পাঠিয়ে দিচ্ছে আর কি। এইভাবে আর কি তাদেরকে ইউজ করতেছে। তো এখান থেকে শিক্ষা নিতে পারি আমরা যে হচ্ছে পরবর্তী বিশ্বে আপনার যেগুলোতে আর কি লেবার ইন্টেন্সিভ কলকারখানা, সেগুলো কিন্তু তারা নিজের দেশে আর কি যারা প্রযুক্তিতে উন্নত দেশগুলো আছে তারা নিজের দেশে স্থাপন করবে না, রেদার এটা তারা হচ্ছে অন্য একটা কোনো দরিদ্র দেশে স্থাপন করবে যাতে সেখান থেকে তারা হচ্ছে ওই যে কম মূল্য শ্রমটাকে কাজে লাগিয়ে সেখান থেকে তারা রেভিনিউ জেনারেট করতে পারে। নিজের দেশে এমন কারখানায় স্থাপন করবে যেখানে আপনার প্রযুক্তিগত দক্ষতা বেশি লাগে, যেখানে রোবোটিক্স বেশি লাগে, এআই বেশি লাগে, এরকম কারখানা তারা নিজের দেশে স্থাপন করবে। তো এই জন্য সবাইকে আর কি প্রযুক্তিতে দক্ষ হতে হবে আর কি। তো ধন্যবাদ, এ পর্যন্তই।